ফ্রিল্যান্সিং শুরু করার 5টা কার্যকরী ধাপ নিয়ে 10 মিনিট স্কুলের একটা ভিডিও আছে, বিশাল জনপ্রিয় ভিডিও, প্রায় 12 লাখের বেশি মানুষ ওই ভিডিওটা দেখেছে। আজকে আমরা এই ভিডিওটা একসাথে দেখবো এবং এই ভিডিওর ব্যাপারে জেনারেল ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আমার মতামত আমি শেয়ার করবো আপনাদের সাথে এই রিঅ্যাকশন ভিডিওতে। চলুন শুরু করা যাক। কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় বলুন তো? একটা কম্পিউটার থাকলে তো শুরু করা যায়। ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় অ্যাড দেখে আর এখানে সেখানে ক্লিক করলেই তো ফ্রিল্যান্সিং শুরু করা যায়। ইউটিউব দেখে শুরু করা যেতে পারে, অথবা টুকটাক কোনো কোর্স করে। এই প্রশ্নটা আসলে সঠিক প্রশ্ন না। কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় এটা কাউকে জিজ্ঞেস করাই উচিত না, কারণ ফ্রিল্যান্সিং তো আসলে কোনো কাজ না। ফ্রিল্যান্সিং একটা কাজ করার পদ্ধতি, আমি আপনাদের আগেও বিভিন্ন সময় বলছি, বাট যারা জানে না তাদের জন্য আরেকবার ছোট্ট করে বলতেছি। ফ্রিল্যান্সিং ইজ আ টাইপ অফ ওয়ার্ক। এক ধরনের কাজকে আমরা ফ্রিল্যান্সিং বলি। কোন ধরনের কাজকে আমরা ফ্রিল্যান্সিং বলি? যখন একজন মানুষের ফিক্সড কোনো ক্লায়েন্ট থাকে না, বিভিন্ন ক্লায়েন্টের জন্য র্যান্ডমলি সে কাজ করতে থাকে, তখন তাকে ফ্রিল্যান্সার বলা হয়। যেমন ধরেন একজন ফটোগ্রাফার আজকে ওই মডেলের সাথে কাজ করতেছে, কালকে ওই বিয়েতে কাজ করতেছে, পরশুদিন অমুক ইনফ্লুয়েন্সার ডাকছে তার সাথে কাজ করতেছে, সে একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আবার এমনও অনেক মানুষ আছে যারা একটা কোম্পানিতে চাকরি করে ফটোগ্রাফার হিসেবেই। যেমন ধরেন একটা নিউজ অর্গানাইজেশনে বা একটা টেলিভিশনের ডেডিকেটেড ফটোগ্রাফার আছে যারা শুধু ওই কোম্পানিতেই চাকরি করে, ওই কোম্পানির থেকেই সে বেতন পায়। তার মাল্টিপল ক্লায়েন্ট নাই, একটাই ক্লায়েন্ট, ওই কোম্পানি তাকে বেতন দেয়, সেও ফটোগ্রাফার, বাট সে পার্মানেন্ট ফটোগ্রাফার একটা কোম্পানির। সে চাকরি করতেছে। আর এইখানে অন্য যে ফটোগ্রাফারটার কথা আমি বললাম, সে ফ্রিল্যান্সিং করতেছে, কারণ সে একসাথে 5-6 জনের জন্য ফটোগ্রাফি করতেছে। সো ফ্রিল্যান্সার হওয়ার মানে কি আমি এখন বলবো ফটোগ্রাফার কেমনে হয়? না, ফ্রিল্যান্সিং ইজ আ টাইপ অফ ওয়ার্ক। একটা কাজের ধরনকে আমরা ফ্রিল্যান্সিং বলি। সেটা ফটোগ্রাফারের জন্য হইতে পারে, গ্রাফিক ডিজাইনার বেতন পায় মাসে, এরকম ফুল টাইম চাকরি করে, এরকমও হয়। আবার ফ্রিল্যান্সারও হয়। ফটোগ্রাফার একজন ফ্রিল্যান্সারও হয়, আবার একজন ফুল টাইম চাকরি করে, এরকম মানুষও হয়। সো ফ্রিল্যান্সিং কিভাবে করে এই কথার কোনো মানে নেই, যেরকম ভাবে চাকরি কিভাবে করে এই কথার কোনো মানে নেই। ফ্রিল্যান্সিং শুরু করার 5টা সহজ স্টেপ শিখবো এই ভিডিওতে। সো লেটস স্টার্ট। আমার খুব ভালো লাগে যখন কেউ অনেক সুন্দর করে কথা বলে এবং খুব প্রেজেন্টেবল হয়। আমি নিজে অত প্রেজেন্টেবল না, আপনারা দেখতে পাইতেছেন আমি একটা সবুজ গেঞ্জি পরে র্যান্ডম ভিডিও করতেছি এবং আমার কথাবার্তাও করতেছি, খাইতেছি, এই ধরনের। বাট উনাকে যখন আমি দেখছি যে খুব সুন্দর একটা স্যুট পরে একদম প্রফেশনালি একটা হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে ভিডিও করছে, দেখতে খুব ইমপ্রেসিভ লাগে আমার এসব। ফ্রিল্যান্সিং শুরু করার প্রথম ধাপ একটা স্কিলকে প্রপারলি শেখা। আপনি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যে কোনো একটা স্কিল খুব ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, পারতে হবে। অ্যান্ড দেন আপনি ওই স্কিলটাকে সেল করে আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো প্রশ্ন এখানে থেকে যায় যে ভাই আমি আসলে ফ্রিল্যান্সিং তো করব, কিন্তু কোন স্কিলটা আসলে শিখবো? কোন স্কিলটা শিখবো এটাতে উনি যাওয়ার আগে আমি আপনাদের বলি যে হ্যাঁ, কথা সত্যি, ফ্রিল্যান্সিং বা যে কোনো ধরনের কাজ আমরা ফ্রিল্যান্সিং শুরু করার ওই অ্যাঙ্গেল আর বলবো না, যেহেতু আমরা শুরুতেই বললাম যে ফ্রিল্যান্সিং আসলে একটা কাজের টাইপ। সো ওইটাকে প্রায়োরিটি আমরা ওভাবে দিব না। এটা বাংলাদেশ সরকার বলেন বা জেনারেল ইউটিউব সিন বলেন, সবাই ফ্রিল্যান্সিং বলে এই জিনিসটাকে পচায় ফেলছে। ফ্রিল্যান্সিং ইজ জাস্ট আ টার্ম, এটা আমরা আপাতত অ্যাভয়েড করি। যে কোনো কিছু করে টাকা করার ফার্স্ট স্টেপ হলো একটা স্কিল শেখা। কারণ একজন মানুষ আরেকজন মানুষকে তখনই টাকা দেয় যখন সে তার কাছ থেকে একটা স্কিলড লেবার পায়, তাই না? আপনি আপনার বাসায় একজন ইলেকট্রিশিয়ান আসলো, আয়সা একটা ফ্যান লাগাইলো, তাকে আপনি কেন টাকা দিলেন? তাকে আপনি এই জন্য টাকা দিলেন কারণ তার একটা স্কিল আছে, ফ্যান লাগানোর স্কিল, ইলেকট্রিশিয়ানের স্কিল। সে ওই স্কিলটা অ্যাপ্লাই করে আপনার একটা কাজ করে দিছে যাতে আপনার লাভ হবে। আপনার লাভ হয়েছে কি, আপনার এখন ফ্যান ঘুরে আপনি বাতাস পান। তার লাভ হয়েছে কি, সে টাকা পাইছে। সো একটা উইন উইন সিচুয়েশন যখন ক্রিয়েট হয় একজনের স্কিলের বিনিময় এবং আরেকজনের টাকার বিনিময়, ওইটা একটা আইডিয়াল ট্রানজাকশন অফ বিজনেস, তাই না? সো এই ট্রানজাকশন হওয়ার জন্য যে জিনিসটা অবশ্যই লাগে সেটা হলো একটা স্কিল। একটা স্কিল যদি না থাকে, ওই ইলেকট্রিশিয়ানের কাজকর্ম করার স্কিল না থাকতো, সেক্ষেত্রে তো আপনি তাকে টাকা দিতেন না। সো স্কিল অবশ্যই প্রাইমারি। সেকেন্ড আরেকটা যে জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হলো দ্য এবিলিটি টু সেল। এটা হয়তো উনি বলেন না, আমি জানি না, সামনে বলবেন নাকি। শুধু একটা স্কিল জানি এটা এনাফ না, স্কিলটা বেচতে পারার এবিলিটিটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি আপনার স্কিলটা বেচতেই না পারেন, মানুষ যদি না বুঝে, মানুষকে যদি আপনি কনভিন্স করতে না পারেন যে হ্যাঁ অন্যান্য যত ইলেকট্রিশিয়ান আছে তাদেরকে হায়ার না করে আমাকে হায়ার করা উচিত, কারণ আমি এই কারণে ভালো, এই জিনিস আমি করছি, দেখো আগে এগুলা ভালো, তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না, আপনি যত বড় স্কিলড মানুষই হন। সো স্কিল অনেক ইম্পর্টেন্ট, সেল করতে পারার স্কিল আরো বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দু একটা সাজেশন দিতে পারি। যেমন আপনারা যদি ডেটা এন্ট্রি বা রাইটিং রিলেটেড কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে মাইক্রোসফট অফিস বা গুগল ডক, স্প্রেডশিট এই টাইপের জিনিসপাতিগুলো শিখতে হবে। উনি এখানে একটা দাগ দিল, কিন্তু আমি আপনাদের বলি এই যে ডেটা এন্ট্রি, মাইক্রোসফট অফিস, গুগল ডক শিট, এগুলো কোনো স্কিলের মধ্যে পড়ে না, এগুলোর পিছনে যাওয়া যাবে না। এমন কিছু যা
একটা 5-10 বছরের বাচ্চাকে 1-2 ঘন্টার মধ্যে শিখায় ফেলা যায় সেটা কোনো স্কিল না, এটা কমন সেন্স দিয়ে বোঝা যায়। আমি যদি আমার 10 বছরের ছেলেকে, 10 বছরের মেয়েকে, 10 বছরের ভাইগনাকে, 10 বছরের কোনো এক পিচ্চিকে এখানে এই চেয়ারটায় ওকে বসায় রাখি এবং ওকে আমি এখানে দেখাই যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয়, কিভাবে এক্সেলে কাজ করতে হয়, 1 ঘন্টার বেশি লাগবে না, ওরা পুরো জিনিস বুঝাই ফেলতে। মাইক্রোসফট ওয়ার্ডের আবার কাজ কি? একটা সাদা মাইক্রোসফট ওয়ার্ড বের করে কিবোর্ড দিয়ে টাইপ করলেই তো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হয়ে যায়। ফরম্যাটিং এর বেসিক সবাই পারে, টাইমস নিউ রোমান দিব এরিয়াল দিয়ে ওগুলো সবাই পারে। গুগল ডক সেম জিনিস। এক্সেল একটু অ্যাডভান্সড, বাট এআই চলে আসার কারণে এক্সেলও অ্যাকচুয়ালি মিডিওকার লেভেলের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেশিরভাগ মানুষের অ্যাডভান্সড এক্সেল ফাংশনালিটির জন্য এআই এর হেল্পে তারা করে ফেলতে পারে। সো ডেটা এন্ট্রি টাইপ জিনিসপত্র আমি স্কিলের কাতারে রাখি না। সাধারণত পিরামিডের একদম নিচে ধরেন সবচেয়ে বাজে কোয়ালিটির মানুষজন যারা কিছু একটা করতে চায় তারা ডেটা এন্ট্রি টাইপ জিনিসপত্রের দিকে যায়। ওই দিকে যায় ইনকামও কখনো হয় না, ওই দিকে যায় বড় লোকও কখনো কেউ হয় না, এবং ওই জিনিস তাও রিপ্লেস হয়ে যাচ্ছে এআই এর কারণে। সেকেন্ডলি, গ্রাফিক ডিজাইন যদি শিখতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর এই জিনিসটা শিখতে হবে। যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ঝামেলা এড়াতে চান সেক্ষেত্রে ক্যানভা দিয়েও আপনারা বেসিক গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখে নিতে পারেন। সুন্দর করে যদি আমি বলি, আমার এই সেফ মেন্টালিটি এবং খুব অল্পতেই আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এই অ্যাঙ্গেলটাই আমার পছন্দ না। আপনি যদি লাইনটা খেয়াল করেন, যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কমপ্লেক্সিটি এড়াইতে চান তাহলে ক্যানভা দিয়েও আপনারা করে ফেলতে পারবেন। বিষয়টা এমন না, ফটোশপ ইলাস্ট্রেটর ক্যানভার অল্টারনেটিভ না। এবং এই যে টোনটা, যে আপনি কঠিনগুলা করবেন না, ঠিক আছে, কঠিনগুলো করার কোনো দরকার নেই, আপনি ক্যানভা দিয়ে কাজ চালায় নেন। এই যে মডেলটা, যে না কঠিনগুলো দরকার নেই, সহজটা দিয়ে, ওটা দিয়ে আসলে হয় না। কারণ কঠিনগুলো কঠিন ফর আ রিজন। কঠিনগুলো ভালো কাজ করা যায়, এই কারণেই কঠিনগুলো শেখা জরুরি, এই কারণেই কঠিনগুলো কম শেখে, এবং এই কারণেই কঠিনগুলোর মধ্যে টাকা আছে। সহজ জিনিস যেটা সবাই পারে ওগুলোর মধ্যে আসলে টাকা নাই। ক্যানভা ইজ ওয়ান অফ দেম। ক্যানভা স্টিল মানুষ অনেক টাকা আয় করে, বাট তারা ক্যানভা এক্সপার্ট অ্যাকচুয়ালি। বেসিক ক্যানভায় যায় কয়েকটা ছবি অ্যাড করে কয়েকটা জিনিস লিখতে তো সবাই পারে, ওটার মধ্যে কোনো টাকা পয়সা নেই, ওই জিনিস করার কোনো মানে নেই। থার্ড সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনারা কি শিখবেন। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রথমে শিখতে হবে আপনাদেরকে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই একটা শিখলেই আপনি অনেক কাজ পেয়ে যেতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রথমেই শিখতে হবে এসইও, এটা সঠিক কথা না। ডিজিটাল মার্কেটিং মানে হলো কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস আমি ডিজিটালি মার্কেট করার চেষ্টা করতেছি। ডিজিটালি মার্কেট করার মানে কি? বিলবোর্ড বসাবো না, ফেসবুকে অ্যাড দিব, টিভিতে অ্যাড চালাবো না, ইউটিউবের ভিডিওর মাঝখানে অ্যাড আসবে, এমন কোনো কিছু যেটা আমি ডিজিটালি একটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি, ওইটাই ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং অনেক রকম হইতে পারে। ইমেল পাঠানো একটা ডিজিটাল মার্কেটিং এর অংশ, ফেসবুকে অ্যাড দেওয়া একটা ডিজিটাল মার্কেটিং এর অংশ, ফেসবুকে নর্মালি অর্গানিক পোস্ট করাও ডিজিটাল মার্কেটিং এর অংশ হইতে পারে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে, এআই মার্কেটিং চলে আসছে, এসইও আছে, গ্রোথ হ্যাকিং আছে, অনেক ধরেন 20-30টা সাব সেগমেন্ট আছে। সো ডিজিটাল মার্কেটিং এর জন্য এসইও শেখাটাই জরুরি, এটা আমি কখনো মনে করি না। ইনফ্যাক্ট অনেক মার্কেট আছে যেসব মার্কেটে এসইও শেখা আসলে জরুরি না, এবং ওইসব মার্কেট এমন যেসব মার্কেটে এসইও থেকে অন্যান্য প্ল্যাটফর্ম এত ভালো কাজ করে যে এসইও শেখাটা অ্যাকচুয়ালি একটা লস প্রজেক্ট ওইসব মার্কেটের জন্য। এটা ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মের অপারেশনগুলো আপনারা শিখতে পারেন, যেমন ফেসবুক মার্কেটিং কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং কিংবা গুগল অ্যাডস, অথবা আপনারা ওয়েব রিসার্চ করেও বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক কাজগুলো করতে পারেন। ওয়েব রিসার্চ ইজ নট রিয়েলি পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। ওয়েব রিসার্চ বা সোজা বাংলায় রিসার্চ সব ফিল্ডের জন্যই অ্যাপ্লিকেবল হয়। সাধারণত রিসার্চ একটা আলাদা ফিল্ড হিসেবেই ধরা হয়, বাট সব কিছুর জন্যই রিসার্চ লাগে। যে গ্রাফিক ডিজাইন করতেছে তারও রিসার্চ করতে হয়, কিরকম কালার থিওরি ইউজ করবো, কিরকম ডিজাইন বানাবো, ডিজাইন ইন্সপিরেশন কোথা থেকে আসবে, যে ভিডিও এডিট করতেছে তারও রিসার্চ করতে হয়, যে ডিজিটাল মার্কেটিং করতেছে তারও রিসার্চ করতে হয়। সো ওয়েব রিসার্চ একটা সেপারেট ক্যাটাগরি বলা উচিত হবে না। সো এই স্কিলগুলো শিখে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো করা যাবে। দেন ভিডিও এডিটিংয়ের জন্য আসলে আপনাকে কিছু পার্টিকুলার সফটওয়্যার শিখতে হবে। সেটা অনেক ফ্রি সফটওয়্যার আছে, ফিল্মোরা আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো আছে, ফাইনাল কাট প্রো আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট আছে। এগুলোর যে কোনো একটা শিখে আপনি ভিডিও এডিটিং এর কাজটা শিখতে পারেন, এবং সেই স্কিলটা সেল করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ভিডিও এডিটিং আমি আর ডিটেল বললাম না, ভিডিও এডিটিং এর ডিমান্ড প্রতিনিয়তই বাড়ছে, এবং উনি ঠিকই বলছেন। আপনি যদি একটা এডিটিং টুল ভালো মতো শিখেন, ফিল্মোরা টিলমোরা না, ফাইনাল কাট প্রো ইজ আ গুড অপশন। ক্যাপকাট দিয়ে এখন আস্তে আস্তে মানুষ ভালো করতেছে, বাট প্রিমিয়ার প্রোতে যেতে পারলে সবচেয়ে ভালো। শুধু টুল শিখাটাই এনাফ না, সায়েন্স এবং আর্ট ডেভেলপ করা, যে একটা ভিডিও আসলে কেন সুন্দর একটা ভিডিও হয়, একটা ভিডিওর মধ্যে কি থাকলে ওই ভিডিওটাকে সুন্দর ভিডিও বলে, ঠিক কোন জায়গায়। ধরেন টুল দিয়ে আপনি একজনকে শিখাইতে পারবেন যে ভিডিওর মধ্যে মিউজিক কিভাবে দেয়, কিন্তু মিউজিকটা আসলে কোথায় যাবে, কেন যাবে, কতটুকু ভলিউমে যাবে, কোন সময় আস্তে আস্তে মিউজিকটা কমবে, কোন সময় আস্তে আস্তে মিউজিকটা বাড়বে, ওই যে আর্টটা, ওই আর্টটা ভিডিও এডিটিং এর খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। টুল ইজি ব্যাপার। আসলে প্রশ্ন আসছে যে ভাই স্কিল তো সাজেস্ট করলেন, এখন একটা স্কিলকে শিখবো আসলে কিভাবে? এক্স্যাক্টলি, একটা স্কিল আমরা শিখবো কিভাবে? সো একটা স্কিল সহজে শেখার 4টা সহজ স্টেপ আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি এখন। সহজ স্টেপের
1 নাম্বার স্টেপ হচ্ছে যে ডিকনস্ট্রাকশন। একটা স্কিল শিখতে গেলে সর্বপ্রথমে ওই স্কিলটাকে আপনি যদি ডিকনস্ট্রাক্ট করতে পারেন তখন আসলে শেখাটা খুব সহজ হয়। অ্যান্ড হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন? ডিকনস্ট্রাকশন মানে একটা জিনিসকে ছোট ছোট ভাগে ভাগ করা। ফর অ্যান এক্সাম্পল, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে আপনি 3টা এরকম পার্ট পেলেন, যে 3টা পার্ট আসলে আপনাকে শিখলে প্রপারলি আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে মার্কেট প্লেসে জাহির করতে পারবেন। সো সেক্ষেত্রে ফার্স্টে আপনি থিওরি শিখলেন, থিওরির জন্য ডিজাইন ফিলোসফি শিখলেন, থিওরির জন্য 1 2 3 3টা টাইপের থিওরি শিখতে হতে পারে। পুরোটা দেখা দরকার নেই, মোটামুটি বুঝতে পারছি উনি কি বলতে চাচ্ছেন। কথা সত্য, ডিকনস্ট্রাক্ট করে একটা স্কিল শেখাটা 100% ভালো আইডিয়া এবং এভাবে অনেক মানুষ শিখে। আমাদের যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম, ইঞ্জিনিয়ার যারা হয়, ডাক্তার যারা হয়, তারা এইভাবেই শিখে। তারা একটা কমপ্লিকেটেড টপিককে ছোট ছোট ভাগে ভাগ করে সবচেয়ে ইজিটা থেকে শুরু এবং তারপর আস্তে আস্তে উপরের দিকে উঠে। ওটা একমাত্র উপায় না শেখার, আরও কিছু উপায় আছে। যেমন একটা উপায় আছে অন দ্য জব, কোনো একটা কাজের ভিতরে গভীরভাবে ঢুকে যে ওইটার ভিতরে জিনিসটা অন দ্য জবে শেখা। যেমন ধরেন বাসের হেল্পার যখন বাস চালানো শিখে, প্রবাবলি একটা বাজে এক্সাম্পল, বাট আপনারা বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করতেছি। বাসের হেল্পার যখন বাস চালানো শিখে, সে প্রথমে বাস কিভাবে চলে এটা শিখে না, সে প্রথমে থিওরি পরীক্ষা দেয় না, সে প্রথমে লাল লাইটে কি করবো, সবুজ লাইটে কি করবো এভাবে শিখে না, সে বাসের হেল্পার হয়। বাসের ভিতরে থেকে সে দেখে যে এটা এমন করলে ওটা বামে যায়, এটা এমন করলে ওটা ডানে যায়, এইখানে চাপ দিলে থামে, এই জায়গায় চাপ দিলে ধাক্কা খায়। জবের ভিতরে শিখে। সো এরকমও অনেকে এভাবে স্কিল শিখতে পছন্দ করে যে আমি এত কিছু বুঝি না, আমি ডাইরেক্ট একদম ফটোশপের ভিতরে চলে যাবো, আমি ডাইরেক্ট প্রিমিয়ার প্রোর ভিতরে চলে যাবো, দেখবো ভিতরে কি হইতেছে, আস্তে আস্তে ব্যাক ট্র্যাক করে শেখার চেষ্টা করবো। ওভাবে অনেকে করে। বাট হ্যাঁ, আই থিঙ্ক বেশিরভাগ মানুষের জন্য ভাইয়া যেটা বলছেন ওইটা ইজিয়ার অ্যান্ড বেটার অ্যাপ্রোচ হবে। তৃতীয় যে স্টেপটা আছে কোনো একটা স্কিল শেখার, সেটা হচ্ছে এলিমিনেট দ্য ব্যারিয়ার। মানেটা কি আসলে? আপনার শেখার যাত্রায় যত রকমের বাধা আছে সব বাধাকে আপনার পরিহার করতে হবে। এগুলো বেসিক কথাবার্তা, যে কোনো একটা কিছু শেখার সময় ফোকাস থাকতে হবে। একটা স্কিল শিখতে গেলে অনেক ধরনের ডিস্টার্বিং এলিমেন্টস চলে আসে। ফর এক্সাম্পল, আপনি হয়তো কম্পিউটারে বসে কোনো একটা স্কিল শিখতে চাচ্ছেন, কিন্তু আপনার মনে হলো একটু গেম খেলি, ওটাও ফোকাসই বেসিক্যালি একই জিনিস। সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা শেখার বেলায় মোটিভেশনটা ধরে রাখা। যে আপনি খুব মোটিভেটেড হলেন, একদিনে হচ্ছে শিখবেন, দ্বিতীয় দিন শিখছেন, থার্ড দিন থেকে মোটিভেশনটা কমে যায়। সো এই মোটিভেশনটা ধরে রাখার জন্য আপনি করতে পারেন কি, নাম্বার 1, নিজেকে কোনো একটা জায়গায় দায়বদ্ধ রাখতে পারেন যে ভাই আমি যদি এটা না করি আমার জবাবদিহিতার জায়গা আছে। সো আপনার কোনো একজন মেন্টরের আন্ডারে করতে পারেন, অথবা এমন কোনো কোর্স যেখানে আপনি স্টেপ বাই স্টেপ নিজেকে মোটিভেটেড রাখতে পারবেন, ওই রকম একটা কারিকুলাম বেসকে ধরে আপনি একটা কোর্স শিখতে পারেন। কোনো একটা কিছুর মোটিভেশন মূলত যায় হলো যখন ওই জিনিসটা কঠিন হওয়া শুরু করে। কারণ কঠিন হওয়ার আগ পর্যন্ত সব কিছুই মজার। কোনো একটা সহজ জিনিস যদি আমি আপনাকে করতে দিই, আপনি দিনের পর দিন করতে পারবেন, কোনো সমস্যা নেই, দেখবেন ভালোই লাগতেছে। যখনই ওই জিনিস আস্তে আস্তে কঠিন হয় তখন মোটিভেশন আস্তে আস্তে কমে, কারণ ব্রেইন আমাদের বলে অন্যান্য আরও অনেক সহজ জিনিস আছে চারিদিকে, ওগুলা কর, এটা করতেছিস কেন এই কঠিন জিনিসটা। সো মোটিভেশন আনার সবচেয়ে বেস্ট উপায় হলো কুইক উইন্স অ্যাচিভ করার চেষ্টা করা। আপনি ধরেন খুব তাড়াতাড়ি একটা এমন লোগো বানায় ফেলতে পারছেন যেই লোগোটা অ্যাপ্রিসিয়েটেডও হয়েছে এবং অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইউজও করতেছে মানুষজন। আপনি খুব তাড়াতাড়ি একটা ক্লায়েন্ট পেয়ে গেছেন যে আপনাকে অল্প টাকা দিছে বা ফ্রি কাজই আপনি করার কারো অপরচুনিটি পাইছেন। সো কাজগুলা পাইলে যখন ডোপামিন আসে তখন মোটিভেশন আসে। যে কোনো কাজে আপনি যখন শিখতে যাবেন শুরুতে অনেক সহজ থাকে, তারপর একটু কঠিন হয়, তারপর আরেকটু কঠিন হয়, তারপর অনেক কঠিন হয়, তারপর আরও অনেক কঠিন, তারপর আবার আস্তে আস্তে সহজ হওয়া শুরু হয়। এই যে কঠিন হওয়ার পার্টটা, ওই পার্টটাই মেনলি মানুষ মোটিভেশনটা ধরে রাখতে পারে না, কারণ জিনিস কঠিন হয়ে গেছে। অ্যান্ড 4 নাম্বার যে স্টেপটা সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। অবশ্যই, আসলে অবভিয়াস, আমি 10 মিনিট স্কুল তো আসলে ম্যাস মানুষজনের জন্য ভিডিও বানায়, সবাই দেখবে। সো অনেক বেসিক কথা আছে যেগুলা 10 মিনিট স্কুলের বা ভাইয়ার বলতে হচ্ছে হয়তো, যেগুলা আমি হয়তো বলতাম না। যে ফোকাস থাকতে হবে তো সবাই জানে, প্র্যাকটিস করলে ভালো হবে তো সবাই জানে, বাট আমি তো একটা স্পেসিফিক অডিয়েন্সের জন্য বানাই। বাট 10 মিনিট স্কুল যেহেতু পুরো দেশের জন্যই বানায় বলা যায়, সো ওদের অনেক কিছু আরও ডাউন বা ব্রেকডাউন করতে হয়, যেটা হয়তো আমার করা লাগে না। মূল আলোচনায় ফিরে যাই যে আমরা ফ্রিল্যান্সিং শুরু করার ফার্স্ট স্টেপের মধ্যে কিন্তু এতক্ষণ ব্যাখ্যা করলাম। এবার সেকেন্ড স্টেপে দেখব যে কি সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে কাজ সংক্রান্ত একটা পোর্টফোলিও তৈরি করা। পোর্টফোলিও বানান ভুল, আমি 10 মিনিট স্কুলের কাছ থেকে এটা আশা করি নাই। পোর্টফোলিও না পোর্টফোলিও, ইংলিশ শব্দ, সব বাংলা। এখন পোর্টফোলিও জিনিসটা কি আসলে? পোর্টফোলিও জিনিসটা হচ্ছে এমন একটা প্লেস ওয়েবের যেখানে হচ্ছে আপনি এতদিন পর্যন্ত যে যে কাজ করেছেন সেগুলোকে সংরক্ষণ করে রাখা। সেটা হতে পারে কোনো ওয়েবসাইট, সেটা হতে পারে কোনো ড্রাইভ, স্টোরেজ, এনি আদার থিং। সো আপনি যে স্কিলটা জানেন বা শিখেছেন সেই স্কিলটাকে নিয়েই একত্রিত করেই বেসিক্যালি আপনাকে পোর্টফোলিওটা সাজাতে হবে। সো আমি উদাহরণস্বরূপ বলছি যে যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদের জন্য বিহ্যান্স একটা খুব ভালো পোর্টফোলিও সাইট, ড্রিবল একটা খুব ভালো পোর্টফোলিও সাইট,
অ্যান্ড প্রশ্ন একটা আসে এই জায়গাতে যে ভাই আমি তো কোনো ক্লায়েন্টের কাজ করিনি, তাহলে আমি পোর্টফোলিওটা বানাবো কীভাবে? সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, কারণ আপনি যখন একটা কাজ বা স্কিল শিখছেন তখন ওই কাজ বা স্কিল শিখতে গিয়ে আপনি অনেক ধরনের প্রজেক্ট করেন, সেই প্রজেক্টগুলোকে দিয়েই কিন্তু আপনি সুন্দর একটা পোর্টফোলিও বানিয়ে ফেলতে পারেন। পোর্টফোলিও যদি আপনার না থাকে, বা পোর্টফোলিওতে একটা কঠিন শব্দ, সহজ করে বললে এক্সাম্পল অফ হোয়াট ইউ লার্ন, এটা যদি আপনার না থাকে তাহলে আপনি কোনো জায়গায় যেই ভালো করতে পারবেন না এরকম ক্ষেত্রে। কারণ দেখেন, একটা ডাক্তার কেন একটা জায়গায় চাকরি পায়? কারণ ওর একটা সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেট দেখেই যে চাকরি দিচ্ছে সে হসপিটাল বুঝে যে হ্যাঁ ওর এই সার্টিফিকেট আছে, ওর FCPS আছে, MBBS আছে, ও ডাক্তারি তার মানে পারে, ওকে ছোট পজিশনে নিই, তারপর জবের ভিতরে আস্তে আস্তে ওকে উপরের দিকে উঠাবো যদি ওর পারফরমেন্স ভালো হয়। একজন লোগো ডিজাইনার যখন আপনার সামনে আসে, একটা ভিডিও এডিটর যখন আপনার সামনে আসে, একটা AI কোডার যখন আপনার সামনে আসে, একটা এলিমেন্টর এক্সপার্ট যখন আপনার সামনে আসে, এইসব স্কিলের তো সার্টিফিকেট নাই। সো কিভাবে বুঝবো? একটা ক্লায়েন্ট কিভাবে বুঝবে যে অমুক মানুষ যে এসে বলতেছে আমি SEO পারি? সবাই তো বলে, কিভাবে পারে? আমার একটা SEO টিউটোরিয়াল আছে ইউটিউবে, 7.5 লাখ মানুষ দেখছে। তো বাংলাদেশে ঘরে ঘরে SEO এক্সপার্ট থাকার কথা, তাই না? বাট কিভাবে বুঝবো? বুঝবো প্রমাণ দিয়ে। ওই প্রমাণটাকেই পোর্টফোলিও বলে। যে এই যে 5টা ওয়েবসাইট, এই 5টা ওয়েবসাইটকে আমি এই 25টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করছি, দেখেন এগুলো ভালো ভালো কিওয়ার্ড, কম্পিটিটিভ কিওয়ার্ড, তারপরেও আমি র্যাঙ্ক করতে পারছি, দেখেন। সো আপনি আমাকে হায়ার করতে পারেন। এই যে 30টা লোগো, দেখেন এই 30টা লোগো আমি বানিয়েছি। ইনফ্যাক্ট আপনার বিজনেসের লোগোরও 2-3টা ভার্সন আমি বানাইছি। এই যে দেখেন আমার কাছে আছে, এগুলো যদি আপনার ভালো লাগে আসেন আমরা একসাথে কাজ করি। আপনার সোশ্যাল মিডিয়ার জন্য একটা পোস্ট আমি অলরেডি বানাইছি। এই যে দেখেন এটার মধ্যে এই জিনিস চেঞ্জ করি। আপনি অলরেডি একটা টুইটারে পোস্ট করছিলেন আমি দেখছি গত সপ্তাহে, বাট পোস্টার এই জিনিস আমার ভালো লাগে নাই, এই কারণে আমি পোস্ট আবার নতুন করে ডিজাইন করছি। এই যে দেখেন ডিজাইন, এগুলো হলো পোর্টফোলিওর এক্সাম্পল, এগুলো হলো এক্সাম্পল অফ ওয়ার্কের এক্সাম্পল। সো ওই জিনিস যদি আপনার না থাকে আপনি তো সার্টিফিকেশন দিয়ে দেখাইতে পারবেন না। সো ওই কারণেই পোর্টফোলিও ব্যাপারটা বা এক্সাম্পল অফ ওয়ার্ক থাকাটা জরুরি। তৃতীয় যে স্টেপটা আছে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য, যে থার্ড স্টেপ, সেটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা এবং প্রোফাইলটা আপডেট করা। আপনি যে মার্কেট প্লেসে কাজ করতে চান, সেটা হতে পারে ফাইবার অর আপওয়ার্ক অর এনি আদার মার্কেট প্লেস, সেখানে আপনাকে একটা যথাযথভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টটার প্রোফাইল, আপনার যে প্রোফাইলটা, সেটাকে আপডেট করতে হবে অ্যাজ পার ইউর স্কিলস। I don't recommend going to the marketplace after you learn a skill. I think একটা স্কিল শেখার পরে আপনার অ্যাটলিস্ট 1-2-3 বছর রিমোট ওয়ার্ক করা উচিত ক্লায়েন্টদের সাথে। দেশি ক্লায়েন্ট হইতে পারে, বিদেশি ক্লায়েন্ট হইতে পারে, বা অ্যাকচুয়াল ফিজিক্যাল ওয়ার্ক করা উচিত কোনো একটা অফিসে, যে 1 বছর 2 বছর 3 বছর, যেন আপনার এনাফ এক্সপিরিয়েন্স, এবং তারপরে আপনার মার্কেট প্লেসের দিকে যাওয়া উচিত যদি ইচ্ছা থাকে। মার্কেট প্লেস আমার মনে হয় তাও যাওয়া উচিত না, কারণ আপওয়ার্ক, ফাইবার এসব জায়গা বা ফ্রিল্যান্সিং তথাকথিত বলতে আমরা যা বুঝি, এর থেকে ভালো অপরচুনিটি মার্কেট প্লেসের বাইরেই থাকে। রিমোট ওয়ার্কের হাজার হাজার ওয়েবসাইট আছে, ওগুলায় থাকে। প্রত্যেকটা ট্র্যাডিশনাল জব পোর্টালেও এখন রিমোট ওয়ার্কের অপশনস আছে, সো ওইসব জায়গায় থাকে। এবং নেটওয়ার্কিং এর মেন্টালিটিও যদি আপনার ভালো হয়, তাহলে কাজ শেষ হইতে হইতে আসলে কাজ পাওয়ার অপরচুনিটি সৃষ্টি শুরু হয়। সো মার্কেট প্লেস শুড বি ইয়োর লাস্ট অপশন। মার্কেট প্লেস ইজ নট অ্যান আইডিয়াল ইমিডিয়েট অপশন আফটার আমি শিখলাম, আফটার আমার পোর্টফোলিও হলে এরপর আমি মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট খোলা শুরু করবো। আই থিঙ্ক এটা এখন আর ওয়াইজ না। এবং মার্কেট প্লেসের কিছু উদাহরণ ভাইয়া দিয়েছেন, আপওয়ার্ক, ফাইবার, freelancer.com। আপওয়ার্ক অ্যান্ড ফাইবার ঠিক আছে, কোনো সমস্যা নেই। freelancer.com ইজ আ স্ক্যামি মার্কেট প্লেস। সো নতুনদের জন্য আমি বলবো এটা অ্যাভয়েড করলেই ভালো। ফুটিয়ে তুলে আপনার প্রোফাইলটাকে আপডেট করতে হবে। আর আরেকটা জিনিস এখন করতে হয়, সেটা হচ্ছে যে NID দিয়ে একটু ভ্যারিফাই করে নিতে হয় আইডিটাকে। আপনি কোনো স্কিল না শিখে অবশ্যই কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন না, প্লিজ। এটা কখনোই করবেন না। আপনি যখন একটা স্কিল শিখলেন, শেখার পরে, প্রপারলি বোঝার পরে, জানার পরেই তারপর আপনি মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট করবেন। কেন? আপনি যদি স্কিল না শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, আপনার নিজের ইমপ্রেশন খারাপ হচ্ছে, সমগ্র দেশের মানুষের ইমপ্রেশন খারাপ হচ্ছে। কারণ বাইরের ক্লায়েন্টরা আপনাকে দেখবে আপনি কাজ পারেন না, তার মানে তারা মনে করে নেবে যে বাংলাদেশিরাই বুঝি কাজ পারে না। এরকম করে দেশের প্রতিও একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। সত্যি কথা যেটা বলছো এটা একদম 100% ট্রু। আমি অনেক ক্লায়েন্টকে এরকম দেখেছি যারা তাদের জব ডিসক্রিপশনের ভিতরেই লিখে দেয় যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এসব জায়গার মানুষ যেন অ্যাপ্লাই না করে। এবং এটা কেন লেখে তারা? কারণ তারা ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের এই ইমপ্রেশন আছে যে এরা যদি অ্যাপ্লাই করে এবং এদের যদি হায়ার করি রেজাল্ট ভালো হবে না। এই চিন্তা তাদের মাথার মধ্যে কিভাবে আসছে? এই চিন্তা তাদের মাথার মধ্যে এই কারণেই আসছে কারণ তাদের পাস্ট এক্সপিরিয়েন্সে তাই হয়েছে। পাস্ট এক্সপিরিয়েন্সে ওভার প্রমিস করা, আমি যা পারি তার থেকে অনেক বাড়ায় বলা, এবং অ্যাকচুয়াল কাজ করতে গেলে দেখা যায় কিছুই না পারা। এই জিনিসটার টেন্ডেন্সি বাংলাদেশিদের ভিতরে অনেক বেশি। সো মার্কেট প্লেসে এই জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো। সো আমরা এটা করবো না। ওকে, দেন দেয়ার আফটার আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার চতুর্থ যে স্টেপটা, সেই চতুর্থ স্টেপটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট বা ডলার গ্রহণ করা যায় এমন একটা সিস্টেম। আপনার এই জিনিসটা চর্বিত চর্বণ, এই জিনিসটা ওভার হাইপড। এমন মানুষ আপনি আমাকে দেখাইতে পারবেন না, আপনি আপনার আশপাশে দেখেন এমন মানুষ দেখাইতে পারবেন না যে বলছে যে আমি
$1000 ইনকাম করছি, কিন্তু আনতে পারি নাই বাংলাদেশে, অনেক সমস্যা হয়েছে, আমি মার্কেট প্লেস থেকে বের হয় নাই টাকাটা, এরকম মানুষ নাই। ইনকাম করাটা কঠিন, ইনকাম আনতে পারাটা কঠিন না। সব মার্কেট প্লেসের সাথে এখন বাংলাদেশের সব ব্যাংকের ডিরেক্ট কমিউনিকেশন হয়। একটা সময় ছিল যখন 2011-12-তে আমি ফ্রিল্যান্সিং করছিলাম, টাকা আনা বিশাল একটা ঝামেলা ছিল, ব্যাংক বুঙ্ক কিছুই বুঝতো না যে অনলাইন মার্কেট প্লেস কি, ফ্রিল্যান্সিং কি, এই কি সেই কি। এখন আর সেই সময় নেই, এখন পুরো দুনিয়ায় বুঝে এইসব, ডিরেক্ট পাঠানো যায়, ব্যাংক থেকেও পাঠানো লাগে না। এমন আছে এখন যে ডিরেক্ট কোনো একটা অ্যাপ থেকে সরাসরি আপনার বিকাশে পাঠিয়ে দিতে পারবে, এরকম অপশনও কিন্তু এখন চলে আসছে। সো পেমেন্ট গ্রহণ করা এখন আর বাংলাদেশের রিমোট ওয়ার্কারদের জন্য কোনো সমস্যা বলে আমি মনে করি না। হ্যাঁ, পেপাল থাকলে হয়তো ভালো হইতো, আরেকটু ইজিয়ার হইতো, বাট ওই ইজিয়ার না হয়েও এমন কেউ নাই যার $1000 আটকে আছে জাস্ট বিকজ পেপাল নাই, এরকম হয় না। অ্যান্ড দ্যার আফটার লাস্ট বাট নট দ্য লিস্ট 5 নম্বর স্টেপ, সেটা হচ্ছে আপনাকে যে আপনার স্কিল আছে সেই স্কিল অনুযায়ী একটা গিগ প্রিপেয়ার করতে হবে, এবং ক্লায়েন্টরা যখন মার্কেট প্লেসে বিভিন্ন কাজের অফার দেয় সেই অনুযায়ী আপনাকে প্রপোজাল লেটার তৈরি করতে হবে। সো গিগ কি, প্রপোজাল লেটার কি, এগুলো আপনারা যখন ফ্রিল্যান্সিং রিলেটেড ডিফারেন্ট স্কিল শিখবেন বা কোনো কোর্স করবেন, তখন প্রত্যেকটা জায়গায় কীভাবে ওই রিলেভেন্ট গিগ তৈরি করা যায় বা ওই রিলেভেন্ট। ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে, যে মার্কেট প্লেসের মডেলটা হলো আমি আগে আমার কাজের অ্যাডভার্টাইজ করব, মানুষ এসে হায়ার করবে। সো ওই মার্কেট প্লেসটায় যে ফ্রিল্যান্সাররা বলে যে আমি লোগো বানাবো, আমাকে $20 দিলে, আমি ওয়েবসাইট বানাবো, আমাকে $200 দিলে, বলে তাদের সার্ভিস লিস্ট করে রাখে, এবং ক্লায়েন্টরা তারপরে এসে যেটা পছন্দ হয় পোর্টফোলিও দেখে তাকে সিলেক্ট করে। এই ব্যাপারটাকে বলে গিগ বানানো। আর ট্রেডিশনাল মার্কেট প্লেস যেগুলো আছে আপওয়ার্ক টাইপ, সেগুলো চলে নর্মাল চাকরির যেসব বিডি জবস টপস আছে ওই সবের মতো। সো ওখানে ক্লায়েন্টরা আগে জব পোস্ট করে, এরপরে ফ্রিল্যান্সাররা বা যারা চাকরি খুঁজতেছে তারা যায় বলে তোমার এই কাজটা আমি করতে পারবো, আমি এত টাকা নিব, আমাকে তোমার নেওয়া উচিত, কারণ আমি এই জিনিস পারি এবং তোমার কাজটা এই কারণে আমি ভালো মতো করতে পারবো। ওইটাকে বলে প্রপোজাল লেটার বা অফার লেটার পাঠানো। আমি এখানে ছোট্ট করে বলি, গিগ হচ্ছে একটা দোকানের মতো, যেখানে বেসিক্যালি আপনি কোন ধরনের স্কিল পারেন এইটা সাজিয়ে লিখে রেখেছেন এবং আপনার অফারিংসগুলো দিয়েছেন যে এই কাজের জন্য আমি এত টাকা নিব, ওই কাজের জন্য অত টাকা নিব, এইরকম আর কি জিনিসটা। আর প্রপোজাল লেটার হচ্ছে ক্লায়েন্ট যখন আপনাকে একটা কাজের বিজ্ঞপ্তি দেয়, তখন আপনি ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করবেন ফার্স্টে, কাভার লেটার বলে আর কি এটাকে। সো ক্লায়েন্টকে যেই লেটারের মাধ্যমে অ্যাপ্রোচ করবেন এবং যেই লেটারটা পরে ক্লায়েন্ট আপনাকে কনভিন্সড হবে, আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে কাজটা দিবে, সেটাই বেসিক্যালি প্রপোজাল লেটার। সো এগুলো লিখতে যখন আপনারা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করা শুরু করবেন, তখন এগুলো আস্তে আস্তে অনেক কিছু জেনে যাবেন, বুঝে যাবেন। সো আমরা মূলত এই ভিডিও থেকে শিখলাম। ওকে, এই ভিডিও থেকে কি কি শিখলাম এটা তো আপনারা জানেনই, এটা আরেকবার দেখার দরকার নেই। ইট ওয়াজ আ নাইস ভিডিও, বেশ নাইস, বেসিক, বাট বেসিক মানুষদের জন্যই হয়তো বানানো, এই কারণেই বেসিক, বাট নাইস ভিডিও। আমার দেখে বেশ ভালো লাগছে। গুড, এরকম ভিডিও আরও হওয়া উচিত যেন মানুষ আরও ভালো বুঝতে পারে। ফ্রিল্যান্সিং টাইপ এইসব ভিডিও মানুষকে একটা ভ্রান্ত ধারণা এই কারণে দেয়, কারণ জিনিসটা খুব সহজ হিসেবে পোর্ট্রে করা হয়। একে তো ফ্রিল্যান্সিং করুন এই টাইপ কথা শুনলেই আমার বিরক্ত লাগে, কারণ ফ্রিল্যান্সিং করুন, যেটা আমি আপনাদের ভিডিও শুরুতে বললাম, ফ্রিল্যান্সিং এর মানে হলো চাকরি করুন। আমি যদি আপনাকে বলি চাকরি করুন, এ কথার যেরকম কোনো মানে নেই, ফ্রিল্যান্সিং করুন কথার কোনো মানে নেই, সেগুলো শুনলে একটু বিরক্ত লাগে। বাট ওইটা অ্যাসাইড বাকি সব কিছু ভিডিওতে মোটামুটি ভালো কথাই বলা হয়েছে। শুনলে যেরকম সহজ মনে হয় যে হ্যাঁ 5টা স্টেপ, স্কিল শিখবেন, ফোকাস রাখতে হবে, অনেক কাজ ওরকম না ব্যাপারটা। আপনারা সবাই তো জানেন যে আসলে এরকম না, ব্যাপারটা আরও অনেক কমপ্লিকেটেড। বাট ভালো স্কিল্ড মানুষ যারা ভালো একটা স্কিল পিক করছে, কমপ্লিকেটেড কঠিন একটা স্কিল পিক করছে এবং সেই স্কিলে অনেক ভালো মতো এক্সপার্ট হয়েছে এবং সেলস স্কিল ভালো, এই কম্বিনেশনটা যাদের আছে, এই 3টার কম্বিনেশন, তাদের মার্কেট প্লেসের বাইরে, দেশে বিদেশে, মঙ্গল গ্রহে কোন জায়গায় তাদের কারো আটকানোর সামর্থ্য নাই। তো ভালো লাগলো ভিডিওটা দেখে। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে ওই ভিডিওতে যে আপনারা একটা লাইক দিয়ে আসতে পারেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।